নয়, আজাদি চাই আমরা। ভারতের গোলামি থেকে আমরা মুক্তি পেয়েছি, দিল্লির গোলামি থেকে আমরা মুক্তি পেয়েছি। আর যদি নতুন করে কুষ্টিয়ার বুকে কেউ নতুন হাসিনা নতুন হানিফ হয়ে উঠতে চায়, আমরা তাদের প্রতিহত করব। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে চিঠি পাঠিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চেঞ্জের সঙ্গে আমাদের পরিচয় খুব কম, তো সেখানে ওই পরিচয়টা আর বাড়ানো দরকার। আমাদের যেই মন্ত্রী হয়ে গেল সেই সম্পূর্ণভাবে ভিন্ন জগতে চলে গেল। দল বেঁধে রাতে বাসায় ঢুকে বলে, তুই আওয়ামী লীগ করিস, বাঁচতে হলে 20 লাখ টাকা দে। এটা আওয়ামী লীগকে টার্গেট করছে তা না, এটা একটা ছুতা। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, অবশেষে ভারতের আধিপত্যের পতন ঘটতে যাচ্ছে এবার। জুলাই পদযাত্রার 8ম দিনে ভারতের বিরুদ্ধে কঠিন হুঙ্কার দিলেন এনসিপির নেতাকর্মীরা। অন্যদিকে হঠাৎ ডক্টর ইউনূসকে ট্রাম্পের চিঠি, কি আছে সেই চিঠিতে জানতে পারবেন আজকের ভিডিওতে। এদিকে জেনজিদের সঙ্গে আমাদের সম্পর্কটা আরো বাড়াতে হবে বলে মন্তব্য করলেন মির্জা ফখরুল। অপরদিকে আওয়ামী লীগ করায় ভয় দেখিয়ে 20 লাখ টাকা দাবি তৃণমূল নেতাকর্মীদের। ফাঁস হলো ভয়াবহ তথ্য। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। সেই সাথে আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। গোলামি নয়, আজাদি চাই আমরা। ভারতের গোলামি থেকে আমরা মুক্তি পেয়েছি, দিল্লির গোলামি থেকে আমরা মুক্তি পেয়েছি। আর যদি নতুন করে কুষ্টিয়ার বুকে কেউ নতুন হাসিনা নতুন হানিফ হয়ে উঠতে চায়, আমরা তাদের প্রতিহত করব। বৃষ্টিতে ভিজে ভিজে আপনারা আমাদের জন্য অপেক্ষা করেছেন, আপনাদেরকে জানাই লাল সালাম এবং ধন্যবাদ। এই কুষ্টিয়ার বুকে জন্ম নিয়েছিল শহীদ আবরার ফাহাদের মতো কীর্তি সন্তান। আপনারা কি জানেন তাকে? আজকে আমরা এখানে শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারত করে এসেছি। শহীদ আবরার ফাহাদের বাবা মার কাছে দোয়া এবং সালাম চেয়ে এসেছি। আমরা কথা দিয়ে এসেছি, কুষ্টিয়ার ঘরে ঘরে আপনার জন্ম নেবে কিনা? আমরা সবাই আপনার ফাহাদের মতো কুষ্টিয়া এবং বাংলাদেশকে ভালোবাসবো কিনা? এই কুষ্টিয়া থেকে, এই বাংলাদেশ থেকে আমরা সকল দুর্নীতি বা এস্টাবলিশমেন্টকে উপড়ে ফেলে দিয়ে এসেছি বর্ডারের ওই পাশে। এখন হাসিনা কোথায়? আর যদি নতুন করে কুষ্টিয়ার বুকে কেউ নতুন হাসিনা নতুন হানিফ হয়ে উঠতে চায়, আমরা তাদের প্রতিহত করব কিনা? আমরা নতুন কোন চাঁদাবাজকে জায়গা দিব? আমরা কুষ্টিয়ার রক্ত আর কাউকে সুযোগ করতে দিব? এই কুষ্টিয়াতে মেডিকেল কলেজের কাজ সম্মান আছে, লাগবে কিনা? আমাদের কুষ্টিয়াতে যত ধরনের দুর্নীতি চাঁদাবাজি সন্ত্রাসের চেষ্টা করা হবে, আমরা প্রত্যেকে সেগুলোর প্রতিহত করব কিনা? এই কুষ্টিয়ায় জুলাই গণ অভ্যুত্থানে 14 জনের বেশি আমার ভাইয়েরা কুষ্টিয়ার মাটি শহীদের রক্তে রঞ্জিত। এই কুষ্টিয়ায় শহীদ আবরার ফাহাদ শহীদ রয়েছেন। আমরা সেই আবরার ফাহাদের কথা বলছি, যিনি বুয়েটের মেধাবী শিক্ষার্থী ছিলেন। দেশের পক্ষে কথা বলার জন্য, আগ্রাসন এবং আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলার জন্য বুয়েটের হামে সারা রাত ধরে সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ যাকে নির্যাতন নিপীড়ন করে হত্যা করা হয়েছিল। আমরা সেই শহীদ আবরার ফাহাদের উত্তরসূরি। প্রিয় কুষ্টিয়াবাসী, সেই শহীদ আবরার ফাহাদের মাটিতে আমরা দাঁড়িয়ে রয়েছি, শহীদ ইয়ামিনের মাটিতে আমরা দাঁড়িয়ে রয়েছি। আমরা স্পষ্ট ভাবেই বলেছি, শহীদ আবরার থেকে শহীদ আবু সাঈদ, শহীদ ইয়ামিন পর্যন্ত বাংলাদেশের মানুষের যে আশা আকাঙ্ক্ষা, বাংলাদেশ রাজনীতির যে আকাঙ্ক্ষা, আধিপত্যবাদ এবং আগ্রাসন বিরোধী রাজনীতির আশা আকাঙ্ক্ষা, সেই আশা আকাঙ্ক্ষাকে ধারণ করেই আমরা এগিয়ে যাব। আমরা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আবরার ফাহাদের পথ ধরে লড়াই করেছি। আবার যদি কোন রাজনৈতিক দল, কোন রাজনৈতিক পক্ষ সেই আধিপত্যবাদের গোলাম হতে চায়, আমরা তার বিরুদ্ধে দাঁড়াবো। বাংলাদেশের জনগণ তার বিরুদ্ধে প্রতিরোধ তৈরি করবে। আমরা স্পষ্ট ভাবে স্লোগান তুলেছি, গোলামি নয়, আজাদি চাই আমরা। ভারতের গোলামি থেকে আমরা মুক্তি পেয়েছি, দিল্লির গোলামি থেকে আমরা মুক্তি পেয়েছি। আমাদের আগামী দিনে বাংলাদেশ স্বাধীনভাবে সার্বভৌমভাবে মর্যাদার সহিত আমরা দাঁড়াবো। আমরা আমাদের রাজনীতি, আমাদের রাষ্ট্র বিনির্মাণ করব। কুষ্টিয়ার আবরার ফাহাদ, কুষ্টিয়ার শহীদ ইয়ামিন আমাদেরকে সেই শিক্ষা দিয়েছে। আমরা সেই আশা আকাঙ্ক্ষাকে ধারণ করি, সেই চেতনাকে ধারণ করি। আপনারা কি শহীদ আবরার ফাহাদকে ধারণ করেন? শহীদ ইয়ামিনকে ধারণ করেন? শহীদ আবরার ফাহাদের স্ট্যাটাস মনে আছে আপনাদের? সেই একটা সময় যখন বাংলাদেশের মানুষ কথা বলতে পারতো না,
দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে পারতো না, তখন আবদার বাহার আমাদের নদীর চুক্তি নিয়ে, আমাদের পানির ন্যায্য হিস্সা নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিল, আমাদের বন্দর নিয়ে স্ট্যাটাস দিয়েছিল, বাংলাদেশের জনগণের স্বার্থের পক্ষে দিয়েছিল। সেই আবদার বাহার বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে, শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলতে পারতো না। তখন ইসলাম ধর্ম এবং বাংলাদেশের পক্ষে কথা বলা মাত্রই তাকে হত্যাযোগ্য করা হতো, তাকে নির্যাতন করা হতো। শহীদ আফজাল সাহাব সেই সময় মুখ খুলেছিলেন। আমরা সেই শহীদ আফজালের পক্ষে, শহীদ ইয়ামের জুলাই গণঅভ্যুত্থান, প্রতিবাদ আধিপত্যবাদ বিরোধী যে লড়াই সংগ্রাম, সেই লড়াই সংগ্রাম চালিয়ে যাব। নতুন সংবিধান বিচার এবং সংস্কার না হওয়া পর্যন্ত সেই সংগ্রামে আহ্বান জানাচ্ছি এবং শহীদ আফজাল সাহাব, শহীদ ইয়ামিন তাদের আশা আকাঙ্ক্ষাকে ধারণ করে কুষ্টিয়ার মানুষকে সাথে নিয়ে আমরা কুষ্টিয়াবাসীর জন্য, সারা দেশের মানুষের জন্য একটি বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ উপহার দিব। এই প্রত্যাশা ব্যক্ত করে আমরা আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আপনারা আমাদের জন্য দোয়া রাখবেন, সালাম রাখবেন। আপনাদের এলাকার সন্তান নুসরাত তাবাসসুম গণঅভ্যুত্থানের সময় ডিবি কর্তৃক নির্যাতিত হয়েছিল, গ্রেফতার হয়েছিল। ডিজিএফআই তার বাসা থেকে ভোর রাতে তাকে গ্রেফতার করে নিয়ে গেছিল। 6 দিন এই ডিবি অফিসে এই নুসরাত বাংলাদেশের মানুষের পক্ষে, ফ্যাসিবাদের বিরুদ্ধে, স্বাধীনতার পক্ষে লড়াই করেছিল। আপনাদের আরেক কৃতি সন্তান নয়ন ভাই, যিনি অক্লান্ত পরিশ্রম করে এই কুষ্টিয়া এলাকার মানুষের উন্নয়নের জন্য, অধিকারের জন্য কাজ করে যাচ্ছে। আমাদের এখানে আরো শ্রমিক ইউনিয়নের, যুব শক্তির, এনসিপির কুষ্টিয়ার বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী রয়েছেন যারা আজকের কর্মসূচি সফল করেছেন। তাদেরকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। যারা শহীদ পরিবার আমরা আজকে সকালে দেখা করেছি, আহতদের রয়েছে, তাদেরকে সম্মান জানিয়ে আমরা আজকে এই পথসভা সমাপ্ত ঘোষণা করছি। ইনশাআল্লাহ 64 জেলা আমাদের এই পথসভা আমরা চালিয়ে যাবো। ইনকিলাব ইনকিলাব, শহীদ শহীদ চেঞ্জের সঙ্গে আমাদের পরিচয় খুব কম, তো সেখানে ওই পরিচয়টা আর বাড়ানো দরকার। আমাদের যেই মন্ত্রী হয়ে গেল সেই সম্পূর্ণভাবে ভিন্ন জগতে চলে গেল। তার সেলিউট, তার বাঁশি, গাড়ির সামনে একটা গাড়ি, পেছনে আরেকটা গাড়ি, এই যে মানসিকতাটা তৈরি হয়, এই মানসিকতাটা কিন্তু আমাকে ধীরে ধীরে ওই ডিক্টেটরের দিকে নিয়ে যায়। আমি কথাটা সেই জন্যই বললাম যে মাননীয় কথাগুলো বাদ দিয়ে কথা বলতে বললে ভালো। মিস্টার স্পিকার, প্রাইম মিনিস্টার বললে তো যথেষ্ট হয়, তাই না? আমরা মনে হয় যে আমাদের নতুন ছেলেরা এই বিষয়টা চালু করবে, তাহলে আমি মনে করবো যে অন্তত একটা বিষয়ে আমরা আমাদের কালচারের একটা জায়গাতে পৌঁছতে সক্ষম হব। সময় তো ভালো যাচ্ছে না এখন, অনেকেই অনেক কথা বলছেন, অনেকেই মন খারাপ করছেন, ভালো রাখছেন। আমি সবসময় খুব আশাবাদী মানুষ, বয়স আমার অনেক, কিন্তু আমি আশাবাদী মানুষ। আমি মনে করি যে এর পরে ভালো সময় আসবে, আরও ভালো সময় আসবে। এবং আমাদের এই ছেলেরা যারা আজকে এত চমৎকার অনুষ্ঠান করছে, এত চমৎকার চিন্তা করছে, এত চমৎকার ভাবছে দেশ নিয়ে নিজেকে তৈরি করার জন্যে, সেখানে নিঃসন্দেহে আমার ভবিষ্যৎ অত্যন্ত ভালো। আমি ভবিষ্যৎকে ব্রাইট দেখি, আমি উজ্জ্বল। আমি শেষ করব, আমি যারা এটা আয়োজন করেছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাতে চাই যে তারা একটা অত্যন্ত সুন্দর ভালো একটা কাজ করছেন, যে কাজগুলো আমাদের নতুন প্রজন্মকে কী যেন বলে, তোমাদের জেনে কী বলে, জেন বলতে আরও ছোটো নাকি, আরও ছোটো। তো এই চেঞ্জের সঙ্গে আমাদের পরিচয় খুব কম, তো সেখানে ওই পরিচয়টা আর বাড়ানো দরকার। আরেকটা বড় একটা গ্যাপ আছে কিন্তু, যেটা হচ্ছে যে ঢাকাতে যে চিন্তাভাবনা, আমার ঠাকুর গায়ের নাড়গুলো কিন্তু সেই চিন্তাভাবনা না। এই যে দূরত্বটা, এই দূরত্বটাকে কিন্তু মেটাতে হবে। তা নাহলে আমরা যে একটা তৈরি করতে চাচ্ছি, একটা প্রজন্ম তৈরি করতে যাচ্ছি, একটা শক্তি তৈরি করতে যাচ্ছি, একটা আর্মি তৈরি করতে যাচ্ছি, যে আর্মি আমার বাংলাদেশকে বদলে দেবে, সেই জায়গাটা বোধহয় আমরা আসতে পারবো না। আমি অনুরোধ করব, আমি আয়োজকদেরকে, আমি অত্যন্ত গর্বিত বোধ করছি যে আমি তাদের সঙ্গে ছিলাম অনেক আগে, ঢাকা কলেজের ছাত্র ছিলাম অনেক আগে, সেই বাংলাদেশ সৃষ্টির আগে 1963-65 সালে আমি ছাত্র ছিলাম, আর শিক্ষক হয়েছিলাম 73-75 সালে ওই সময়টাতে। তো আমার মনে হয় এই কাজটা তারা আরও ভালো করে করতে পারবে। কালকে রাতের বেলায় একটা ভয়ঙ্কর খবর দেখলাম, তখন টকশোতে ছিলাম দেশ টেলিভিশনে, যার কারণে তাৎক্ষণিকভাবে বিশ্লেষণ করতে পারিনি। কিন্তু দেখেন, এই যে বলছি যে বিএনপি
ছাত্র দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা কি করছে তাদের উপর বারবার আমি প্রতিদিন প্রায় বলতে গেলে এই কথাগুলো বলছি, ঘটনাগুলো তুলে ধরছি এবং আলোচনা করছি যে বিএনপি তো বড় দল নিঃসন্দেহে, কিন্তু এটা তো কোনো স্থায়ী কোনো ব্যাপার না। দলের সুনাম বাড়বে, একটা পরিবর্তন হবে, এই এক বছরও হয়নি। জুলাই আগস্টের একটা গণঅভ্যুত্থান হয়েছে, নতুন রাজনীতি যদি না দিতে পারে তাহলে আস্তে আস্তে তো শেখ হাসিনার বিরুদ্ধে আমরা যে কথাগুলো বলতাম আমাদের মুখটা মলিন হয়ে যাবে। তখন আমাদের নিজেদের মধ্যেই প্রশ্ন উঠবে যে তাহলে শেখ হাসিনার কী দোষ ছিল? একই তো, এই যে একই তো, আস্তে আস্তে আমরাও কিন্তু চাপের মধ্যে পড়ছি এবং আমাদের মুখ ফসকে কিন্তু বের হয়ে আসছে কোনো কোনো কথাবার্তায়, যে যখন পার্থক্যটা করি তখন দেখি যে কোনো কোনো ক্ষেত্রে ভালো, আবার কোনো কোনো ক্ষেত্রে অধঃপতন। তো আজকে যেই খবরটা আপনাদেরকে গত রাতে বিশ্লেষণ করতে চেয়েছিলাম, দেখেন, দল বেঁধে রাতে বাসায় ঢুকে বলে তুই আওয়ামী লীগ করিস, বাঁচতে হলে 20 লাখ টাকা দে। এটা আওয়ামী লীগকে টার্গেট করছে তা না, এটা একটা ছুতা। মোট কথা হলো যে রাজনৈতিক দুর্বৃত্তরা খুবই তৎপর। এটা আগে আওয়ামী লীগের ব্যানারে ছিল, এখন বিএনপির ব্যানারে আছে, বা বিএনপির যারা তৃণমূলের একটু নিচের লেভেলের নেতাকর্মী তারা ভাবছে যে আওয়ামী লীগের নেতাকর্মীরা কত ধনী হয়েছে, কত বড় লোক হয়েছে, তা আমরা এবার শুরু করি। তো এই যে ধারাবাহিকতা, যে একটা খারাপ রাজনীতি যেটা চালু হয়েছে, ওই ধারাবাহিকতাটা এখনও চলছে, বা এটা সঞ্চারিত হয়েছে একটা ক্যান্সারের মতন করে ছড়ায় গেছে। সেই ছড়ানোর প্রেক্ষিতে দেখা যাচ্ছে ছাত্র দল এবং যুব দলের 10 থেকে 15 জনের একটা দল রোববার রাতে একটা বাসায় যায়, মিরপুরের পশ্চিম মণিপুরে। 56 বছর বয়সী সিরাজুল ইসলাম নামের ওই ব্যক্তি একসময় শ্রমিক লীগ করতেন। রাত 10টায় তার বাসায় ঢুকে ছাত্র দল এবং যুব দলের নেতারা বলেন, তুই আওয়ামী লীগ করিস, আওয়ামী ফ্যাসিস্টদের লোক, তোরে পুলিশে ধরাইয়া দেবো, বাঁচতে হলে 20 লাখ টাকা দে। এরপর চলতে থাকে তাদের ভয়, ভীতি, হুমকি প্রদান। অন্যদিকে সিরাজুলের পরিবারের পক্ষ থেকে কাকুতি মিনতি। রাত 3টার সময় ওই বাসা থেকে 5 লাখ টাকা নিয়ে বের হন ছাত্রদল এবং যুব দলের নেতাকর্মীরা। বাসায় ঢুকে চাঁদাবাজির খবর পেয়ে ওই সময় ঘটনাস্থলে উপস্থিত হয় মিরপুর থানা পুলিশের একটা দল। তারা এই চাঁদাবাজদের মধ্যে 4 জনকে গ্রেপ্তার করে। চাঁদাবাজির 16,000 টাকা এবং একটি মোটরসাইকেল তাদের কাছ থেকে উদ্ধার করা হয়। বাকি টাকা নিয়ে পালিয়ে যান ওই দলে থাকা অন্যরা। পুলিশ এবং ভুক্তভোগী পরিবারের সদস্যরা এইসব তথ্য জানিয়েছেন। চাঁদাবাজির এই ঘটনায় গ্রেপ্তার 4 জনের মধ্যে মিরপুর থানা ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আতিকুর রহমান মিন্টু আছে 35, যুগ্ম আহ্বায়ক তাবিদ আহমেদ, এছাড়া আছে রতন মিয়া এবং ইসমাইল। এই বিষয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা মিরপুর মডেল থানা তিনি বলেন, গতকাল গভীর রাতে মণিপুর এলাকা থেকে তার সরকারি নম্বরে ফোন করে জানানো হয়েছিল পুলিশ পরিচয়ে সিরাজুলের কাছে চাঁদাবাজি হচ্ছে। এরপরে মিরপুর থানার পুলিশ ঘটনাস্থলে যায়। খবর পেয়ে র্যাবও সেখানে পৌঁছায়। তখন ধাওয়া দিয়ে 4 জনকে গ্রেপ্তার করা হয়। সিরাজুল ইসলামের স্ত্রী জাহানার ইসলাম বাদী হয়ে গ্রেপ্তার 4 জন সহ অজ্ঞাত পরিচয়ের 8-10 জনকে আসামি করে মামলা করেছে এবং যাদেরকে আটক করেছে তাদের সিএমএম আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। জাহানার ইসলাম বলেন, রোববার রাত 10টার দিকে গ্রেপ্তার করা সহ পলাতক আসামিরা বাসার প্রধান ফটকে এসে কলিং বেল টিপে। এ সময় পরিচয় জেনে দরজা খুলে দিলে তারা বাসায় ঢুকে সিরাজুল ইসলাম এবং তার স্ত্রীকে জিম্মি করে। তারা সিরাজুল ইসলামকে বলেন, তুই আওয়ামী লীগ করিস, আওয়ামী ফ্যাসিস্টের লোক, তোরে পুলিশ দিয়ে ধরায় দেবো, ভয়ভীতি দেখান। তারা সিরাজুলের কাছে 20 লাখ টাকা চাঁদা চান। চাঁদা দেওয়া না হলে তাদেরকে প্রাণে মেরে ফেলবে, এরকম হুমকি দেয়। তারা প্রাণ বাঁচাতে তাদের কাছে থাকা 20,000 টাকা আসামিদের কাছে তুলে দেন। এই সময় আসামিরা বাকি টাকা পরিশোধের জন্য চাপ সৃষ্টি করতে থাকেন। সিরাজুল এবং তার স্ত্রী উপায়ন্ত না দেখে ওই বাড়ির 4র্থ তলার বাসিন্দার কাছ থেকে 3 লাখ টাকা ঋণ নেন। ওই টাকা পেয়েও আসামিরা বাকি টাকার জন্য চাপ দিতে থাকে। তখন সিরাজুল তার মোবাইল ব্যাংকিংয়ে থাকা 30,000 টাকা আসামিদের দেন। এতে তারা শান্ত না হয়ে আরও টাকা চান। এক পর্যায়ে সিরাজুল এবং তার স্ত্রী তাদের ছেলে মেয়ের কাছ থেকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে 1.5 লাখ টাকা এনে তাদের হাতে তুলে দেন। রাত 3টার দিকে আসামিরা 5 লাখ টাকা নিয়ে বের হচ্ছিলেন। এর মধ্যে পুলিশ র্যাব ঘটনাস্থলে পৌঁছায়। এই সময় আসামিরা এদিক ওদিক দৌড়ে পালানোর চেষ্টা করেন। তখন পুলিশ এবং র্যাব 4 আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হন, অন্যরা পালিয়ে যান। এই হচ্ছে ঘটনাটা। এই ঘটনার থেকে কি বুঝলেন? তাহলে এই ঘটনায় মনে করেন পুলিশকে খবর দেওয়া হলো, পুলিশ আসছে, আর পুলিশে খবর পাচ্ছে না, র্যাব খবর পাচ্ছে না, এরকম কত ঘটনা ঘটছে প্রতিনিয়ত। দর্শক কল্পনা করেন, তার মানে ঘটনা সত্য। সেটা সমন্বয়কের পরিচয় হোক, বিএনপির পরিচয় হোক, জামাত পরিচয় হোক, হচ্ছে রাজনীতির ব্যানারে দুর্বৃত্তায়ন চলছে, যেটা একটা ভয়ঙ্কর রূপ নিয়েছে। আজকে দেখলাম যে বিএনপির পক্ষ থেকে তারাও উদ্বিগ্ন। তারাও বলছেন যে সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী বলছেন
দখলদার চাঁদাবাজদের স্থান বিএনপিতে হবে না। তারা চেষ্টা করছে, কিন্তু ওই যে বললাম যে যতক্ষণ না পর্যন্ত একটা রাজনৈতিক সরকার না আসছে ততক্ষণ পর্যন্ত রাজনৈতিক চাপ এবং প্রশাসনিক চাপ ধারাবাহিকভাবে যদি চালানো না যায় তাহলে আসলে এই চাঁদাবাজদের নিয়ন্ত্রণ করা যাবে না। কেননা এখন একটা বিশৃঙ্খল অবস্থা, প্রশাসন পুলিশ দুর্বল, এই দুর্বলতার আর রাজনৈতিক দলগুলো যতই ক্ষমতা দেখাক যার যার অবস্থান থেকে, তারা কেন্দ্রীয়ভাবে ক্ষমতায় নেই, ফলে এই দুর্বৃত্তদেরকে শায়েস্তা করা তাদের পক্ষে কঠিন হয়ে যাচ্ছে। এদিকে প্রশাসনিক স্থবিরতার কারণেই মব কালচার বৃদ্ধি পাচ্ছে মন্তব্য রিজভির। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন, প্রশাসনিক স্থবিরতার কারণেই মব কালচার এর প্রকোপ বৃদ্ধি পাচ্ছে। অবৈধ কালো টাকা এবং গোপন অপতৎপরতার প্রভাবে মব কালচারের নামে সমাজে বিশৃঙ্খলার চেষ্টা চলছে। মঙ্গলবার ৮ জুলাই নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। রিজভি বলেন, পরিকল্পিতভাবে প্রযুক্তি ব্যবহার করে স্বার্থান্বেষী মহল বিএনপির নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা অপপ্রচার চালাচ্ছে। এই পরিকল্পিত অপপ্রচার অপতৎপরতা কৃত্রিমভাবে তৈরি সামাজিক অশান্তি গণতন্ত্রের পথচলাকে বাধাগ্রস্ত করবে। জনগণ মনে করে এটি নির্বাচন পেছানোর সুদূরপ্রসারী পরিকল্পনা। তিনি আরও বলেন, শেখ হাসিনার আমলে উদ্ভূত উন্নয়নের বয়ানের মতো এখন নির্বাচন পেছানো নিয়ে নানা ধরনের বয়ান দেওয়া হচ্ছে। বিএনপির নাম ভাঙিয়ে যারা অপকর্মের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে দল থেকে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।